বৈধব্য দশায় সুরমার আশ্চর্য সুন্দর সৌন্দর্যের উপর কিছুমাত্র বিরূপ প্রভাব ফেলতে পারেনি, বরঞ্চ শুভ্র নির্মল সাজ পোশাকে সে যেন পূর্ণিমার আলোয় উজ্জ্বল হিমশৈলগুলোর চূড়ার মতো মনোমুগ্ধকর হয়ে উঠেছে। বিন্দুকে আগন্তুক ভদ্রলোকের কাছে পাঠিয়ে দিয়ে সুরমা কিছুটা চিন্তিত হয়ে তার সাদা শাড়ির উপর একটা সোনালী রেশমের কাজ করা চাদর জড়িয়ে নিয়ে খুব ধীর গতিতে নিচের তলায় বৈঠকের উদ্দেশ্যে এগিয়ে যেতে যেতে চিন্তা করতে লাগলো, কে কে এসেছে? আবারও নতুন কোনো সমস্যার উদয় হলো না তো? দিগম্বর চৌধুরী নেই, তিনি পাশে থাকলে যে কোনো সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করা তার কোনো দ্বিধা থাকতো না, সাহসের অভাব হতো না। তিনি পাশে নেই, তাই বড় ফাঁকা, বড় একা লাগে নিজেকে। তবুও জীবন মানেই এগিয়ে চলা, থেমে যাওয়ার নামই তো মৃত্যু। সুরমা ঘরে ঢুকে চেয়ারে বসে থাকা মানুষটিকে দেখে প্রথম কয়েক মুহূর্ত থমকে গিয়েছিল, কেননা এমন পোশাকে তাকে আগে কখনো দেখেনি কিনা। পুলিশের পোশাকের পরিবর্তে একেবারে নিটাপ বাঙালি পোশাক, ধুতি পাঞ্জাবিতে অবশ্যই আরো বেশি ভালো লাগছিল সুঠাম সুন্দর শরীরের অধিকারী বেনারসের দারোগা রমেন রায়কে। সুরমা ঘরে প্রবেশ করা মাত্রই রমেন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দুই হাত বুকের কাছে নিয়ে নমস্কার করার ভঙ্গিমা করল ঠিকই, কিন্তু তার দৃষ্টি ছিল অপরিসীম বিস্ময় মিশ্রিত অপলক। এ কেমন পোশাক? এমন পোশাক তো কেবলমাত্র, তবে কি? রমেনের অভিব্যক্তি সুরমার দৃষ্টি এড়াল না। রমেনের মনের মাঝে চলতে থাকা প্রশ্নের উত্তর দিতে সুরমা বলল, হ্যাঁ, ঠিকই, তাই। তিনি চলে গিয়েছেন, চিরকালের জন্য আমাকে ঋণগ্রস্ত করে রেখে একরাশ দায় দায়িত্ব আর কর্তব্যের বোঝা চাপিয়ে দিয়ে চলে গিয়েছেন। আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন বসুন। সেই কণ্ঠস্বরের নিরুত্তাপ উচ্চারণে কঠোর দ্বারকাও কেমন যেন বিবশ হয়ে ধীরে ধীরে চেয়ারে বসে পড়ল। সুরমা বেশ অনেকটা দূরত্ব বজায় রেখে অন্য একটি আরাম কেদারায় আসন গ্রহণ করে বলল, বলুন দ্বারকা বাবু, আমার জন্য নতুন কি দুঃসংবাদ নিয়ে এসেছেন? দুঃসংবাদ তো আমিই পেলাম সুরমা দেবী। সত্যি অত্যন্ত বেদনা বোধ করছি। একেবারেই ভাবিনি আপনাকে এইভাবে দেখব। যদিও অন্যভাবে না নেন তাহলে জানতে ইচ্ছে করছে কিভাবে এমনটা হলো। না, তেমন কিছুই বলতে পারছি না। বলতে পারেন হঠাৎই ফাঁকি দিয়ে চলে গেলেন। তবে খানিকটা বয়সও তো হয়েছিল। আমি ওকে পেলাম ওর পড়ন্ত বয়সে। নীল রক্তের বংশধরেরা সাধারণত এতটা বয়স পর্যন্ত অবিবাহিত থাকে না। উনি ছিলেন। কেন ছিলেন? আমি জিজ্ঞাসা করায় উত্তর দিয়েছিলেন। যাকে, বাদ দিন সেসব কথা। আপনার কথা বলুন। আসলে প্রথমে আপনাকে আমি বুঝতে পারিনি। আমার কি দোষ বলুন? পুলিশি পোশাক থেকে একেবারে বাবু মশাই। ভুল হওয়া স্বাভাবিক কিনা বলুন? বিয়ে করেছেন, নাকি কেবলই গুন্ডা বদমাইশ নিয়ে জীবন কাটাবেন ঠিক করেছেন? শুনেছিলাম বর্ধমানে নাকি খুব সুন্দরী মেয়েও পাওয়া যায়। আপনাকে দেখে বুঝেছিলাম কথাটা মোটেও সাদামাটা গুজব নয়। তারপর থেকে ভেবে রেখেছিলাম বিয়ে যদি করি বর্ধমানের মেয়েকেই করব। খোঁজ পেয়ে দেখতেও গিয়েছিলাম কয়েকজনকে। পছন্দ হলো? হয়তো আমার উচ্চারণ করা উচিত হবে না। অতিরিক্ত স্পর্ধা হয়তো আপনার বিরাগ ভাজনের কারণও হব। তবুও সত্যি সবসময় সত্যিই হয়। আপনাকে দেখার পর অন্য কোনো মেয়েকে পছন্দ করা যে কোনো পুরুষের কাছেই দুঃসাধ্য। এটাই স্বাভাবিক। এই কথা শোনা মাত্রই সুরমা তার আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল। বোঝা যাচ্ছিল সে যথেষ্ট অসন্তুষ্ট হয়েছে। বলল, দারোগা বাবু, আপনার এখানে আসার কারণ যদি তাড়াতাড়ি বলেন ভালো হয়। তাছাড়া আমার স্বামীও তো নেই, শুনলেনই। তিনি থাকলে তার সঙ্গে কাজের বা অকাজের কথা বলে খানিক সময় কাটাতে পারতেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সুযোগও নেই। রমেন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল। আপনি সম্ভবত আমাকে ভুল বুঝছেন। দোষ আপনার নয়, দোষ আমার, এই চাকরির। গুন্ডা বদমাইশ নিয়ে কাটাতে কাটাতে সৌজন্য বোধ হারিয়ে ফেলেছি ক্রমশ। আসলে যা বলতে চাইছিলাম। সুরমা তাকে থামিয়ে দিয়ে বলল, থাক, অত কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই।
ধরে নিন আপনি যা বোঝাতে চেয়েছিলেন আমি তা বুঝতে পেরেছি। আপনি একটু বসুন। সামান্য জলযোগ না করিয়ে আমি কিন্তু আপনাকে ছাড়ব না। কিন্তু আপনি চলে গেলে আমার এখানে আসার কারণটাই বৃথা হয়ে যাবে। একটু বসুন প্লিজ। সুরমা দাঁড়িয়ে গিয়ে বিস্মিত গলায় বলল, কি ব্যাপার বলুন তো? রমেনের কথায় কেমন একটা রহস্যের গন্ধ ছিল। সম্ভবত সেই কারণেই সুরমা পুনরায় তার জায়গায় বসল। আমার স্বামী বলতেন, পুলিশের সঙ্গে বন্ধুত্ব করতে নেই। ওরা বন্ধুত্বের ভান করে পেটের কথা বের করে নিয়ে সর্বনাশ করে ছাড়বে। সুরমার কথায় রমেন খুব জোরে হা হা করে হেসে ওঠে। সে বলল, আরে বাস, পুলিশ সম্বন্ধে আপনার ধারণা দেখছি মারাত্মক রকমের ভালো। কিন্তু সুরমা দেবী, সত্যি সত্যি কি এই ধারণার কোনো যুক্তি আছে, নাকি এটা একটা মিথ্যা প্রচলিত ধারণা? ধারণা তো এমনি এমনি তৈরি হয় না, কিছু কারণ অবশ্যই থাকে, তাই না? অন্য সকলের কথা বলতে পারবো না, কিন্তু সুরমা দেবী, খুব ভালো করে ভেবে বলুন দেখি, আমার সম্বন্ধে এমন ভাবনা সত্যিই খাটে কিনা? সত্যি খাটে না। 5 বছর আগে সেই শেষ রাতের কথা কখনো ভুলবেন না। সেই অভিশপ্ত সময়ে আপনাকে, কিংবা বলা ভালো, আপনার সাহসী সাহায্য না পেলে আজ কোথায় কিভাবে থাকতাম কেই বা বলতে পারে। শুধু সেই সময় নয়, তারপরেও আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। যাকগে, সেসব আইনি কচকচি। তবে আমার সবচেয়ে খারাপ লেগেছে আপনার কাকার অমানবিক কামনাবৃত্তির কথা ভেবে। তারাবাইয়ে একজন পেশাদার দুষ্কৃতী, কিন্তু আপনার কাকা? বাদ দিন সেই সব কথা। বিশ্বাস করুন, আমার আর পিছনে ফিরে তাকাতে ইচ্ছে করে না। ওগুলোকে আমার কপালের লিখন বলেই মেনে নিয়েছি। কিন্তু এটাও তো সত্যি, সেই সব হয়েছিল বলেই কয়লার মধ্যে হীরের মতন অমন চমৎকার একটি মানুষের দেখা পেয়ে ধন্য হয়ে গিয়েছি। হ্যাঁ, ঠিকই তাই। ওদিকে খবর পেলাম আপনার সেই সুবিদিত কাকা গত হয়েছেন। কবে? আপনি তো জানেন, তার বছর দুইয়ের জেল হয়েছিল। সেই জেলের মধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন কিছুদিন, তারপর সেখানেই। ওহ, বারবার বলছি আপনাকে এসব কথা তুলবেন না। সেই সব দিনের কথা মনে হলে আমার কেমন হয়। একটা মেয়ের পক্ষে সেটা কতটা, উফ, বুঝিয়ে বলা সম্ভব নয়। সুরমাকে এতটা বিরক্ত হতে দেখে রমেন বেশ লজ্জিত হয়ে বলল, না না, আমি আপনাকে কোনোভাবে কষ্ট দিতে চাইনি। তবুও আমার ব্যবহারে যদি আপনার বিরক্তির কারণ হয়ে থাকে, তবে তার জন্য আমি দুঃখিত। সুরমা কিছুক্ষণ চুপ করে থেকে নিজেকে সামলে নিয়ে খুব স্বাভাবিকভাবেই বলল, আসল কথা বলুন, আপনার এই হঠাৎ আগমনের কারণ কি? বিয়ের নিমন্ত্রণ নাকি? ঠিক অতটা নয়, তবে কিছুটা। বুঝলাম না। আগেই বলেছি, বর্ধমানের মেয়ে ছাড়া বিয়ে করব না। কিন্তু সেই চেষ্টা বৃথা যাবার পর হাল প্রায় ছেড়েই দিয়েছিলাম। হঠাৎ একটা খবর এলো, একটি মেয়ের সন্ধান পাওয়া গেছে। মেয়ে বর্ধমানে, কিন্তু সেখানে সে থাকে না। বিগত বছর খানেক যাবৎ সে তার মামার বাড়িতে রয়েছে। যথেষ্ট বর্ধিষ্ণু ঘরের মেয়ে, কিন্তু তার পরিবারের কিছু সমস্যার কারণে বর্তমানে এই ব্যবস্থা। মামার বাড়িটি কোথায়? এটাও খুব আশ্চর্যের ব্যাপার। তার মামার বাড়িটা এই বৌদ্ধ বাড়িতেই। তাই নাকি? তাহলে উনি নিশ্চয়ই চিনতেন তাদের। সেই ভরসা নিয়েই তো এসেছিলাম। কিন্তু আপনি কি একাই এসেছেন? সঙ্গে কাউকে আনেননি? আসলে ভেবেছিলাম দিগম্বর বাবুকে সঙ্গে পেলে অন্য কাউকে প্রয়োজন হবে না। তাই। না, সব এলোমেলো হয়ে গেল। তাদের বাড়ি চিনতে পারবেন? অসুবিধা হবে না। মেয়ের মামা বিপ্রপ্রসাদ রায়চৌধুরী এখানকার থানার সামনে অপেক্ষা করবেন। তেমনই কথা আছে। আপনি যদি চান তাহলে আমি আপনার সঙ্গে আমার কোনো বিশ্বস্ত লোককে পাঠিয়ে দিতে পারি। কিন্তু এখন যদি বলি আমি আমার অভিপ্রায় বদলে ফেলেছি, তাহলে? হায় সর্বনাশ, সে কি কথা! ছি ছি ছি, এমন আবার কেউ করে? সৌজন্যবোধ বলেও তো একটা কথা আছে নাকি? পছন্দ হওয়া বা না হওয়া সেটা অন্য ব্যাপার। না না, ওসব মতলব ছাড়ুন। আমি সঙ্গে লোক দিচ্ছি, একাকিত্ব খুঁজবে, বুঝেছেন? একাকিত্ব খোঁজানোর জন্যই তো সহধর্মিণীর খোঁজ করছি। পাচ্ছিটা আর কই? রমেন শেষের কথাগুলো বলল সুরমার চোখের দিকে তাকিয়ে।
সুরমা আর চোখে একবার দেখেই আসন ছেড়ে উঠে গিয়ে বলল, সম্ভবত আপনার ঠিকমতো খাওয়া হয়ে ওঠেনি। একটু বসুন, আমি এক্ষুনি আসছি। রমেন অপলক দৃষ্টিতে সুরমার চলে যাওয়ার ভঙ্গিমা দেখছিল আর মোহিত হচ্ছিল। সুরমার অনুরোধ যেন অনেকটা আদেশের মতো। তার আদেশ কিংবা অনুরোধ উপেক্ষা করা সুরমাকেই উপেক্ষা করার সমান। তাই দারোগা রমেন রায়কে সেই বৈঠকখানায় অপেক্ষা করা ছাড়া আর কোনো গত্যন্তর রইল না। অবশ্যই খুব বেশি সময় লাগলো না, প্রতীক্ষার অবসান হলো। বিন্দু এক মাথা ঘোমটা টেনে দরজার পাশে দাঁড়িয়ে বলল, মা ঠাকুরন বললেন আপনার জন্য ঠাঁই করা হয়েছে, ভেতরে আসতে। রমেন তখন বৈঠকখানার চাঁদ দেওয়ালে গায়ে টাঙানো প্রাচীন তৈলচিত্রগুলো মন দিয়ে দেখছিল। এরা নিশ্চয়ই এই বনেদি বাড়ির পূর্বসূরি। এদের সাজ পোশাক, আরাম কেদারায় বসার কায়দা, হাতের ছড়ি আর গভীর অহংকার বুঝিয়ে দিচ্ছে সত্যি এদের শরীরে লাল রক্ত নয়, বরং নীল রক্তের স্রোত। বিন্দুর ডাকে রমেন বিন্দুর দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল, "উম, ভেতরে কেন? এখানেই তো ঠিক আছি। মা ঠাকুরন যা বলে দিয়েছেন সেটাই। আসুন আমার সঙ্গে।" এটা একেবারে খাঁটি কথা। মা ঠাকুরন যা বলে দিয়েছেন তার উপর আর কোনো কথা চলবেই না। এরই নাম আদেশ। সুতরাং আদেশ প্রতিপালন করতে গৃহকর্ত্রীর পাঠানো দ্রুতকে নির্বিবাদে অনুসরণ করা ছাড়া আর কোনো গতান্তর রইল না। গোলাকার বিশাল শ্বেত পাথরের টেবিলে চারধারে মেহগিনি কাঠের সুচারু হস্তশিল্প, সেগুন কাঠের সুদৃশ্য চেয়ার পাতা টেবিল ঘিরে। তারই একটির সামনে শ্বেত পাথরের টেবিলের উপর সোনার মতো ঝকঝকে কাঁসার থালায় আর বাটিতে সাজানো এক রাশ লুচি, ছোলার ডাল, আলু ভাজা, তরকারি, চাটনি আর মিষ্টি। টেবিলের এক পাশে হাসি মুখে দাঁড়িয়ে সুরমা। রমেনকে চেয়ার দেখিয়ে বসতে বলে বিন্দুকে জল আনার ইঙ্গিত দিল। রমেন খেতে বসে খাবারের পরিমাণ দেখে সামান্য ইতস্ততভাবে বলল, "এ- এত কিছু? মানে উম, এইটুকু সময়ের মধ্যে শুধুমাত্র আমার জন্য কি করে করলেন? পুলিশের পোশাক আজকে যেমন তুলে রেখে এসেছেন, তেমনই পুলিশের জেরা করার অভ্যাসটাও আজকের মতো তুলে রাখুন। তবু আপনার কৌতূহল মেটানোর জন্যই বলি, এইসব রান্না রোজই বাড়িতে হয়। শুধু লুচিগুলো গরম গরম ভেজে দেওয়া হয়েছে। নিন, এবার শুরু করুন দেখি। আগেই বলে রাখছি, পাতে কিচ্ছুটি ফেলে রাখা যাবে না, সব খেতে হবে, বুঝলেন মশাই? কথা দিচ্ছি কিচ্ছুটি ফেলে উঠব না, আপনার কথাই মানব। শুধু একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমার ঠিক সামনের চেয়ারটিতে আপনাকে বসে থাকতে হবে যতক্ষণ না আমার খাওয়া দাওয়া শেষ হয়। সুরমা হাসি মুখে সামনের চেয়ারে বসে বলল, করলাম শর্ত পূরণ। নিন, শুরু করুন এবার। বেশ, আসলে কি জানেন সুরমা দেবী, কি খাচ্ছি সেটা কতটা সুস্বাদু তার চেয়ে বড় কথা কার হাতে খাচ্ছি, অর্থাৎ পরিবেশনকারী কে। আপনি যদি এইভাবে আমার সামনে বসে থাকেন তাহলে আমি মহাবলী ভীমের সঙ্গেও খাওয়ার প্রতিযোগিতায় জিতে যেতে পারি। একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি? তা হয়তো হচ্ছে, কিন্তু কি করি বলুন, আদাত সে মজবুর। এমনই একটা চাকরি করি যেখানে এই মুখের ভাষা ঠিক রাখা বড্ড কঠিন। আর এখন তো মনের বাঁধনও ছিঁড়তে শুরু করেছে। আপনি সম্ভবত ভুলে গেছেন এই বৈদ্যবাটিতে আপনি কেন এসেছেন। বিপ্রপ্রসাদ রায়চৌধুরী এতক্ষণ থানার সামনে অপেক্ষা করতে নিরাশ হয়ে হাল ছেড়ে দিয়ে ফিরে গেছেন দেখুন গিয়ে। কিছু করার নেই, আপনার দেওয়া আদেশ আর আমার দেওয়া শর্তকে উপেক্ষা করি তেমন সাধ্য আমার নেই। তাছাড়া জানেনই তো, কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয়। আপনি খুব নোবেল উপন্যাস পড়েন মনে হচ্ছে। আপনার কথায় সাহিত্যের গন্ধ পাচ্ছি। আমি কিন্তু লুচি ভাজার গন্ধ পাচ্ছি। আরো খান কয়েক চাই যে। সুরমা ব্যস্ত হয়ে বলল, ওমা, সে কি কথা, নিশ্চয় নিশ্চয়। চিৎকার করে ডাকলো বিন্দুকে, শিগগিরই যা, লুচি আর যা যা সব আছে সব নিয়ে আয়, তাড়াতাড়ি। বিন্দু সবকিছু টেবিলের উপর রেখে দেওয়ার পরে সুরমা তার সোনার বরণ মাখনের মতো মসৃণ হাতে রমেনের থালায়
খুব ধীরে পরম যত্নে খাবার তুলে দিতে লাগলো। তার মুখে লেগেছিল একটা তৃপ্তির হাসি। রমেন অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল, চোখ সরাতে পারল না। মদন গল্পের মধ্যে এমন মশগুল হয়েছিল যে রাতের রান্নার কথা বেমালুম ভুলে বসে আছে। দ্বিজু নারায়ণ বললেন, হ্যাঁ রে, ব্যাপারটা কি তোর? বলি, রাতে কি খাওয়া দাওয়া হবে শুনি? গল্প শুনে তার পেট ভরবে উল্লুক। মদন নির্বিকারভাবে বলল, সে চিন্তা তোমার থেকে আমার বেশি আছে। সব ব্যবস্থা আগেই করে রেখেছি। কি ব্যবস্থা করেছিস শুনি? আমি কিন্তু রাতে মাছ মাংস খাবো না, আমার একদম সহ্য হয় না। মাছ মাংস কোথায় পাবো? তোমার জন্য আলুর দম, আর আমার জন্য ডিমের কারির সঙ্গে ভাত। দুপুরবেলাতেই তো ডিমের কারি আর ভাত খাওয়া হলো, আবারও? ও আচ্ছা, তার মানে তুই ও বেলার রান্নাগুলোই এ বেলাও চালাবি হতভাগা। ডিম একটা আছে, সেটা আমি খেয়ে নেব। তোমার জন্য আলু আর ঝোল, ওটাকে আলুর দম ভেবে খেও, ভালো লাগবে। খাবার আগে ওইগুলো সব গরম করে দেব, ব্যাস হয়ে গেল। রোজ দুপুরবেলা রান্নার ঝামেলা ভালো লাগে না। তাছাড়া খরচের দিকটাও তো একটু দেখতে হবে নাকি? সেটা ঠিকই, রোজগার বলতে তো ওই কয় ঘর ভাড়ার টাকা আর বাগানের মরশুমি ফলমূল, বোঝো তো সবই। আসলে তোমার কোনো দোষ নেই, দোষ তোমার শরীরের নীল রক্তের। সব গেছে, তবুও রক্তের তেজ সেই যেমন ছিল তেমনই আছে। হ্যাঁ, আছে এবং থাকবে। একেই বলেই ঐতিহ্য, বনে দিয়ে আনা, অভিজাত্য। তুই সেসব বুঝতে পারবি না। লাল রক্তের লোকেরা এসবের মর্যাদা কোনোদিন বুঝতে পারে না। আর তুই বেটা মদ না মূর্খ, তুই আরোই কিছু বুঝবি না। তোমার কি খিদে পেয়েছে নাকি চা তেষ্টা পেয়েছে? জল তৃষ্ণা পেয়েছে। যা, নুন লেবু চিনি দিয়ে এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে আয় দেখি। বারবার বলা সত্ত্বেও রমেন কিছুতেই সুরমার দেওয়া লোকের সাহায্য নিতে অস্বীকার করলো। অজ্ঞতা এক প্রকার বাধ্য হয়েই তাকে বিদায় জানালো সুরমা। তবে তাকে একটা বিষয় বিশেষভাবে সচেতন করে দিল, যদি কোনো রকম অসুবিধে হয় তবে অবশ্যই যেন নিঃসংকোচে এই বাড়িতে চলে আসে। রমেন বলল, মনে রাখবো। আমার বেনারস ফিরে যাওয়ার টিকিট নেওয়া আছে, তবে সেই গাড়ি ধরতে বর্ধমান যেতে হবে। এখানে সে গাড়ি থামে না। বেশ, তবুও বলে রাখলাম, বলতে পারেন আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম, যাতে মন দ্বিধাগ্রস্ত হয়ে না পড়ে। দ্বিধাবোধ থাকলেও এখানে চলে এলাম কেমন করে? তাছাড়া জানেন তো, আমাদের মানে পুলিশের লোকেদের একটা বদনাম বাজারে চালু আছে। পুলিশের লোকেরা নাকি নির্লজ্জ। নিজের কথায় নিজেই হেসে উঠল হো হো করে। তারপর বলল, নিশ্চিন্ত থাকুন, তেমন কিছু হলে আপনার শরণাপন্ন হওয়া ছাড়া গতি থাকবে না। একথা হলপ করেই আমি বলতে পারি। তাছাড়া আপনার নির্ভেজাল আন্তরিক আপ্যায়ন ভুলি কেমন করে বলুন দেখি? সেই আকর্ষণ তো রইলই। মদন হঠাৎ নাক কুঁচকে বলল, যাই বলো, আমার কেমন জানি একটা খটকা লাগছে। দ্বিজু নারায়ণ বললেন, কিসের খটকা? না মানে, তুমি ভেবে দেখো, একটা লোক, তাও যে সে লোক নয়, থানায় জাঁচরেল তারকা, সে কিনা বিয়ে করতে নিজে পাত্রী পছন্দ করতে সেই সুদূর বেনারস থেকে বৈদ্য পাঠিতে আসবে? না, ব্যাপারটা কোথায় যেন একটা গোলমেলে হয়ে যাচ্ছে। দ্বিজু নারায়ণ জোরালো গলায় বললেন, সাব্বাস, এক্কেবারে ঠিক ধরেছিস। তোকে যতটা বোকা ভাবি, আসলে তা মোটেও নয়। তুই বেটা বহুত ধুরন্ধর, নইলে একদম ঠিক বলেছিস। সুরমারও ঠিক এমনই সন্দেহ হয়েছিল। তাই বিশ্বস্ত লোক মারফত খবর নিয়ে জেনেছিল সারা বৈদ্যবাটিতে বিপ্রপ্রসাদ রায়চৌধুরী নামে কোনো লোকই নেই। অর্থাৎ রমেন যে মেয়ে দেখতে আসার কথা বলেছিল, বর্ধমানের মেয়ে, বর্ধিষ্ণু পরিবার, মেয়েটি পারিবারিক কারণে বর্ধমানে মামার বাড়িতে আছে, মামা বিপ্রপ্রসাদ রায়চৌধুরী। পুরোটাই একেবারে একটা বানানো গল্প। তাহলে তো ব্যাপারটা আরো ঘোরালো হয়ে গেল মনে হচ্ছে। তাহলে দারোগা এরকম একটা মিথ্যে অভিনয় করলো কেন? মতলব কি হতে পারে? দ্বিজু নারায়ণ বললেন, এখন আর ভালো লাগছে না, খিদে পেয়েছে। যা দেখি খাবার গরম করে নিয়ে আয়, বড্ড ঘুমও পাচ্ছে।
পরের দিন দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে মদন অন্য দিনের মতো ঘুমাতে গেল না এবং দ্বিজনারায়ণকেও শুতে দিল না। মদন তার অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারে নীল রক্তের বংশধর দ্বিজনারায়ণ কিসে খুশি হয়। তাই সে আগে থেকেই একটা মিঠে পাতা মশলা পান আগে ভাগেই এনে রেখেছিল। দ্বিজনারায়ণ খাওয়া শেষে মুখ ধুয়ে এসে বিছানায় উঠে বসতেই হাসি হাসি মুখে তার দিকে কলা পাতায় মোড়ানো পানের খিলিটা এগিয়ে দিয়ে বলল, নাও, তোমার জন্য এনে রেখেছি। দ্বিজনারায়ণ খানিকটা অবাক হয়ে মুখে পান পুড়ে বার দুয়েক চিবিয়ে নিয়ে বললেন, বাহ, চমৎকার পান। তারপর একটু দুষ্টু হাসি ছড়িয়ে দিয়ে বললেন, ব্যাপার কি বলতো, আজ হঠাৎ না চাইতেই পান? বোঝো, এত সামান্য জিনিসে ব্যাপারের কি আছে? এমনি মনে হলো, পানের দোকানের সামনে দিয়ে আসছিলাম, মনে হলো তুমি তো পান খেতে পছন্দ করো, তাই। সে যাকগে, বাদ দাও ওসব। তুমি কি জানো, কাল থেকে আমার কেবলই মনে হচ্ছে তোমার ওই দারোগা উম, কেন এমন মিথ্যের আশ্রয় নিল? কি মতলব? মতলব কার কোথায় কিভাবে থাকে তা কি সহজে বোঝা যায়?